বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আর আমি আছি ভালো। যাই হোক, রিমি তো বাড়িতে নেই। আগের ভিডিও দেখেছেন যে রিমি গেছে মামার বাড়ি। তো বাড়িতেও আসেনি, আজকে হয়তো আসতে পারে। তো বাড়িতে একা একা কী করব ভাবছি। তো রিমির বাবাদের সকালবেলা যেমন রান্নাবান্না রোজ দিনের কাজ যেটা হয় সেগুলো করে মন্দিরের কাজ করার পরে ঘরে একটু বসেছিলাম। যাই হোক, ভাবলাম যে একা একা আর কী করব, একটু গল্পের বই পড়ি। তো সেই জন্য গল্পের বই পড়ছিলাম। তো একটা গল্প খুবই ভালো লাগলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো গল্পের বইটা আবার পড়া যাক। বইটা হচ্ছে কি, এই যে পঞ্চতন্ত্রের গল্প। আজকে আমি পঞ্চতন্ত্রের গল্প পড়ব। রিমি যেহেতু বাড়িতে নেই, আর একা একা আমার কিছুই ভালো লাগছে না। আজ গল্পটা পড়ব মিথ্যার ফল। মিথ্যা বললে যে তার ফল কি হয়, সেটা আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, গল্পটা আমি আরম্ভ করি। এক স্থানে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে খুব ভালো ভাব ছিল। তাদের মধ্যে একজন ধার্মিক ছিল, অন্যজন ছিল অধার্মিক। গ্রামের লোকেরা যে ধার্মিক তাকে বলতো ধর্মবুদ্ধি, আর যে অধার্মিক তাকে বলতো পাপ বুদ্ধি। একদিন পাপ বুদ্ধি মনে মনে চিন্তা করলো, আমি মুখ ও দরিদ্র, মানে মূর্খ ও দরিদ্র, এত আমার এই ধর্মবুদ্ধিকে নিয়ে অন্য দেশে ব্যবসা করে টাকা উপার্জন করব। পরে ওকে বঞ্চিত করে আমি ধনী ও সুখী হব। মনে মনে এই চিন্তা করে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধির বাড়িতে গেল। গিয়ে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, আমি বুড়ো বয়সে কথাটা কি ভেবেছ? ছেলে মেয়ে বড় হয়েছে, বুড়ো হলে নাতি নাতনিরা যখন তোমার শুনতে চাইবে, তখন তুমি কি বলবে? গ্রামে বসে কতই বা রোজগার হয়, চলো না আমরা বাইরের দেশে ব্যবসা করতে যাই। ধর্মবুদ্ধি খুব সাদাসিধে মানুষ ছিল, তাই বলল, বেশ, কালকেই তাহলে চলো, জিনিসপত্র নিয়ে বিদেশে রওনা দিই। তুমি বাড়ি গিয়ে তৈরি হও। তারপর সকালবেলা ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি বিদেশের ব্যবসা করতে গেল, এবং ভগবানের কৃপায় তারা প্রচুর ধনরত্ন উপার্জন করল। লাভের টাকা নিয়ে তারা দেশে ফিরতে লাগলো। গ্রামের কাছাকাছি এসে দেখলো অনেক অনেক দিনের পুরানো এক বটগাছ। দুই বন্ধুতে সেই বটগাছের ছায়ায় বসে পড়ল। বসে গল্প করতে করতে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, আমাদের এত ধনরত্ন নিয়ে দেশে ফেরা উচিত না। ধর্মবুদ্ধি বলল, তা বলে তো এখানে ফেলে যাওয়া যায় না। পাপ বুদ্ধি বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই ধনরত্ন সমান দুই ভাগে ভাগ করে তারপর সামান্য কিছু টাকা নিজেদের কাছে রেখে বাদবাকিটা থলে ভরে এই বটগাছের তলায় পুঁতে রেখে গাঁয়ে ফিরে যাই। এই কথা মতো ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি দুটো গর্তে খুঁড়ে প্রায় সব ধনরত্ন তার মধ্যে রেখে বাড়ি ফিরে এলো। গ্রামে এসে ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি সুখে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর ধর্মবুদ্ধির মেয়ের বিয়ের জন্য টাকা প্রয়োজন হয়। তখন তখন ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির বাড়ি গিয়ে বলল, বন্ধু চলো টাকা তুলে নিয়ে আসি। পাপ বুদ্ধি বলল, চলো, আমারও টাকা প্রয়োজন। তখন তারা সেই বটগাছের কাছে গেল, অনেক খোঁড়াখুড়ি করলো, কিন্তু সেই ধনরত্ন আর পেল না। তখন পাপ বুদ্ধির মাথায় হাত দিয়ে বসে পড়ল।
তারপর ধর্মবুদ্ধিকে বলল, ছি ছি, শেষ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতক করলে। তুমি তুমি ছাড়া এই ধনরত্ন কেউ নেননি। পাপ বুদ্ধি কিন্তু ধর্মবুদ্ধিকে এই কথাগুলো বলছে, কারণ গর্ত আবার পূর্ণ করা ছিল। ধর্মবুদ্ধি কঠিন গলায় রাগের সাথে বলল, সবাই আমার ধর্মবুদ্ধি বলে, আমি কারোর টাকা চুরি করি না। আর দেখো, টাকা পোঁতার সময় তুমি আর আমি ছাড়া কেউ দেখিনি। সুতরাং এই টাকা তুমিই নিয়েছো, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এই কথাটা কিন্তু ধর্মবুদ্ধি নিজে বলেছে। ভালো, চাও তো টাকার অর্ধেক ভাগ আমার দিয়ে দাও। এইভাবে দুজনে ঝগড়া করতে করতে বাজারের কাছে গেল। সব শুনে রাজপুরুষেরা বলল, তোমাদের কেউ সাক্ষী আছে? দুজনেই দুজনকে দোষী বলছো, তোমাদের কোনো শিক্ষিত প্রমাণ আছে? ধর্মবুদ্ধি বলল, না, আমাদের কোনো লিখিত বুদ্ধি নেই। পাপ বুদ্ধি বলল, আমরা যে গাছের তলায় টাকা পুঁতেছিলাম সেই আমাদের সাক্ষী হতে পারে। আমাদের মধ্যে কে চোর বা গাছেই বলে দেবে। মানে দুজনের মধ্যে কে চোর সেটা গাছ বলে দিতে পারবে, কারণ গাছ তো একমাত্র সাক্ষী ছিল। আচ্ছা, রাজপুরুষেরা বলল, আমরা কালকেই সেই গাছের কাছে যাব এবং গাছ সাক্ষী রেখে আমরা সেখানেই বিচার করব। পাপ বুদ্ধি বাড়ি এসে আর বাবাকে সব খুলে বলল, তার বাবাকে সব খুলে বলল। তার বাবা জানতো যে পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে ঠকিয়ে ধর্মবুদ্ধির টাকা চুরি করেছে। পাপ বুদ্ধি কিন্তু টাকাটা চুরি করে ধর্মবুদ্ধির ঘাড়ে দোষ দিচ্ছে যে ধর্মবুদ্ধি টাকা চুরি করে নিয়েছে। অ্যাকচুয়ালি ধর্মবুদ্ধি টাকা চুরি করেনি, করেছে কিন্তু পাপ বুদ্ধি। তার বাবাও বুঝতে পারছে যে আমার সন্তান টাকা চুরি করে নিয়ে অন্যকে দোষ দিচ্ছে, তার বাবা কিন্তু বুঝতে পেরেছে। তার বাবা বলল, এতে আমি কি করতে পারি? পাপ বুদ্ধি বলল, তুমি সেই বটগাছটার কোঠরে ঢুকে বসে। বাবাকে বলছে, দেখো কেমন, মানে মানুষ কতটা খারাপ বুদ্ধি মানুষের মাথায় থাকলে এমন কাজ করে। বাবাকে বলছে যে বটগাছটা আছে সেই বটগাছের যে কোঠর ঢুকে বসে থাকো, তারপর সকালবেলায় রাজপুরুষেরা যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে ধর্মবুদ্ধি চুরি করেছে। বাবাকে কিন্তু এটা বলতে বলল। তার বাবা এতে সহজেই রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি, পাপ বুদ্ধি ও বিচারক রাজপুরুষেরা বটগাছের কাছে এলো। পাপ বুদ্ধির চিৎকার করে সেই পুরানো বটগাছের উদ্দেশ্যে বলল, হে দেবতা, আমাদের দুজনার মধ্যে কে চোর, আপনি তার নাম বলুন। এটা কিন্তু পাপ বুদ্ধি নিজেই বলছে। তখন পাপ বুদ্ধি বাবার গাছের কোঠর থেকে বলল, ধর্মবুদ্ধি চোর। তখন কথা শুনে সমস্ত লোকের একেবারে থ হয়ে গেল। সহজেই থ হয়ে যাওয়া উচিত, কারণ বটগাছ তো কথা বলতে পারবে না, সেটা তো সবার জানা উচিত। মানে এই জন্য বললো যে হচ্ছে কি পাপ বুদ্ধির মাথায় কতটা বুদ্ধি আর ধর্মবুদ্ধির মাথায় কতটা বুদ্ধি দেখা যাবে। যাই হোক, বাবাকে তার আগে তো বটগাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে বটগাছের যে বড় বড় খোপগুলো থাকে তার মধ্যে তো বাবাকে রেখে দিয়েছে। এবার যখন সব লোকজন এসছে তখন জিজ্ঞাসা করছে, পাপ বুদ্ধি নিজেই কিন্তু আগে জিজ্ঞাসা করছে যে আমাদের দুজনের মধ্যে চোরটা কে, আপনি বলুন। আচ্ছা, যখন বলল যে ধর্মবুদ্ধি চোর,
তখন কিন্তু সবাই শুনে হয়ে গেছে, মানে সবাই মিলে একেবারে থমকে গেছে, কি হলো, গাছ কিভাবে কথা বলতে পারে, এটাই। তখন বিচারক রাজপুরুষেরা ধর্মবুদ্ধিকে বলল, ছি ছি, ধর্মবুদ্ধি, তুমি আমাদের মিথ্যা বলেছ এবং পাপ বুদ্ধির টাকা চুরি করেছ, তোমার কঠিন শাস্তি হতে পারে। মানে যেহেতু চুরি করেছে, গাছ বলেছে, সেই জন্য ওর তো শাস্তি দেবে না, সেই জন্য বলল তোমার কঠিন শাস্তি হতে পারে। ধর্মবুদ্ধি বলল, আমার কিছুক্ষণ সময় দিন। তখন ধর্মবুদ্ধি শুকনো পাতা কাঠ জোগাড় করে বটগাছের কোঠরের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। গাছের গোড়ায় দাউ দাউ করে জ্বলে উঠল। শুকনো পাতা ডাল এনে সেই যে খোপটার মধ্যে ওর বাবা বসে আছে সেই জায়গাটায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এবারে সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখন কোঠর থেকে চিৎকার করে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বাবা। কিছুটা দেহ তার পুড়ে ঝলসে গেছে, ছটফট মানে যথানত ছটফট করছে। করতে করতে পাপ বুদ্ধি কুকর্মের কথা বলে দিল এবং সাথে সাথে সে মারা গেল। দেখুন, যে পাপ বুদ্ধি, তার বাবা কিন্তু কোনো দোষ ছিল না, শুধু ছেলের ভালোর জন্য, যে ছেলে চুরি করেনি এই কথাটা বললে হয়তো আমাদের মান সম্মান বাঁচবে, তো সেই জন্য কিন্তু ওর বাবা কিন্তু দোষের ভাগী হয়েছে। বাপ কিন্তু চুরি করেনি, ছেলে চুরি করেছে, ছেলে চুরিতে সাক্ষী দিয়েছে বলে আজ কিন্তু নিজের পাপটা ভোগ করতে হলো। যেমন আগুন জ্বালিয়েছে বলে ঝলসে গেছে, কিছুক্ষণের মধ্যে নিজের ছেলে যে কুকর্ম করেছে সেটা কিন্তু সে বলে ওখানেই মারা গেছে। বিচারক রাজপুরুষগণগুলো ধর্মবুদ্ধির প্রত্যত্ত মন্তব্যে মানে ধর্মবুদ্ধির প্রশংসা করে পাপ বুদ্ধিকে বলল, পাপ বুদ্ধি, তুমি শুধু উপায় করেছিলেন, অপায় চিন্তা করছিল। তখন ধর্মবুদ্ধির টাকা চুরি করে ধর্মবুদ্ধিকে দোষী করতে চেয়েছিলে, তোমার ফাঁসি হবে। পণ্ডিতেরা সঠিক বলছেন, কিছু করতে হলে ভালো মন্দ দুই দেখতে হয়। তাহলে বন্ধুরা আপনারাই বলুন যে এখানে দোষটা কিন্তু পাপ বুদ্ধি সব করেছে, নিজের বাবাকেও হারিয়ে ফেললো নিজের ভুলের জন্য। তাহলে সবসময় যখনই বিপদে পড়ো না কেন বা যাই করো না কেন, সবসময় নিজেকে আগে সৎ রাখতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে আমি সৎ, তারপরে অন্যের কাছে প্রমাণ। নিজে থেকে যদি মনে করো যে আমি সৎ, আমি ভালো মানুষ, তারপরে অন্য লোক বলবে যে আপনি ভালো মানুষ, তার আগে কিন্তু নয়। এই যে পাপ বুদ্ধি আর ধর্মবুদ্ধির মধ্যে যে জিনিসটা হয়েছে, কিন্তু ধর্মবুদ্ধির মাথায় এইসব খারাপ বুদ্ধি আসেনি। কিন্তু পাপ বুদ্ধি প্রথম থেকেই কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল যে আমি ওকে নিয়ে যাব, গিয়ে ওখানে ব্যবসা করব, যাই হোক টাকা অনেক হবে, সেগুলো আমি নিয়ে নেব, ওকে দেব না, সেই সব ধারণা কিন্তু পাপ বুদ্ধির মাথায় ছিল। আর সেই ধারণায় কিন্তু ধর্মবুদ্ধিকে নিয়ে গেছে, কিন্তু ধর্মবুদ্ধি জানতো না যে আমার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। সে নিজের মন থেকে সৎ ছিল যে আমি ওখানে যাব, টাকা পয়সা হবে, নাতি নাতনি বড় হলে তাদেরকে বলতে পারবো যে আমি বাইরে গিয়ে টাকা উপার্জন করেছি, আমি নিয়ে এসছি, সেই টাকা নিয়ে আজ এতটা ভালো আছি আমরা, সেইগুলো বলার জন্য বাইরের দেশে গেছিল যাতে ইনকাম করে টাকা আনতে পারে। পারলেও তো না, পাপ বুদ্ধির খারাপ উদ্দেশ্যে নিজে শাস্তি পেল, বাপকেও তার সাথে নিয়ে বাবাও মারা গেল। তাহলে কখনো পাপ করার আগে বা খারাপ উদ্দেশ্য করার আগে 10 বার ভাবতে হয়। তো
বন্ধুরা, গল্পটা আজকে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এইভাবে যদি গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও গল্প আপনাদেরকে শোনাবো। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম আজকেই গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, এর আগে কিন্তু কখনো আমি গল্প আমার এই চ্যানেলে বলিনি। তো রিমি যেহেতু বাড়িতে নেই, আমি ভাবছিলাম যে কি করি, কিছুই তো ভালো লাগছে না, আমি বাড়িতে একাই আছি। তো সেই জন্য নিজে একা একা অনেকক্ষণ দিয়ে বসে বসে গল্প পড়ছিলাম। আরও অনেক গল্প আছে, রাজা ও বাঁদরের গল্প, কচ্ছপের গল্প, অনেক ভালো ভালো গল্প আছে, সেগুলো আমি পড়ছিলাম। তো তার মধ্যে ভাবলাম যে তাহলে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায় যে আমি আজকে বাড়িতে একা একা থাকলে একটু গল্প পড়ছি, সেটা আপনাদেরকে শোনানো যায়। তো সেই অনুযায়ী গল্প শোনালাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। সবাইকে নমস্কার, টাটা।